কিছুক্ষণ পর যমুনায় ডক্টর ইউনূস তারেক রহমান বৈঠক। রাজনৈতিক নয়, সপরিবারে সৌজন্য সাক্ষাৎ করবেন বিএনপি চেয়ারম্যান, জানালেন আইন উপদেষ্টা। এসির সীমানা অনুযায়ী পাবনা 1 ও 2 আসনে নির্বাচন করতে বাধা নেই আপিল বিভাগের আদেশ। 12 ফেব্রুয়ারি 300 আসনেই হবে ভোট। পোস্টাল ব্যালট নিয়ে ওঠা বিতর্কের স্বচ্ছতা নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে হবে, মন্তব্য আমির খসরুর। ভোটে 19 উপকূলীয় জেলায় নৌবাহিনীর 5,000 সদস্য মোতায়েন। এবং পড়ে থাকা কেমিক্যাল ও বিপজ্জনক পণ্যে বিস্ফোরণ ঝুঁকিতে চট্টগ্রাম বন্দর। ধ্বংস করা যাচ্ছে না স্থান সংকটে, সীতাকুণ্ডে জায়গা বরাদ্দ চেয়ে চিঠি। বাংলার সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনাম। কিছুক্ষণ পর যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হবে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আহমেদ সালেহীন, সরাসরি যাচ্ছে তার কাছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার যে বাসভবন যমুনায় আজকে কিছুক্ষণের মধ্যেই বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সপরিবারে তিনি আসবেন এখানে দেখা করতে, সৌজন্য সাক্ষাৎ করতে, সেটি কিন্তু আমরা জানতে পেরেছিলাম। এখনও তিনি এই মুহূর্তে গুলশানে তার যে রাজনৈতিক কার্যালয় রয়েছে, বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তিনি অবস্থান করছেন, কিন্তু তিনি এখনও সেখান থেকে বের হননি। যেটা আমরা জানতে পেরেছিলাম যে 6টা থেকে 6:30 নাগাদ এই সৌজন্য সাক্ষাৎটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছিল। তিনি এখানে আসবেন তার সপরিবারে, অর্থাৎ তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান এবং তার বড় মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানের সঙ্গে থাকবেন, সেটা আমরা জানতে পেরেছিলাম। তিনি এই যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে প্রথমবারের মতো দেশে ফিরে সৌজন্য সাক্ষাৎ করছেন। এর কারণ হিসেবে আমরা যেটা জানতে পেরেছি বিএনপি সূত্রে, সেটি হচ্ছে যে এটি মূলত একটি সৌজন্য সাক্ষাৎ, পারিবারিক একটি সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে তিনি দেশে ফিরেছেন গত 25শে ডিসেম্বর এবং তারপরে তার মা অর্থাৎ বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া তিনি ইন্তেকাল করার পরে তিনি দায়িত্ব পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের, এবং ইন্তেকালের সময় যে জানাজা অনুষ্ঠিত হয়েছে ইন্তেকালের পরে, এবং তারেক রহমানকে যে নিরাপত্তা দেওয়া হয়েছিল, তার নিরাপত্তার সংখ্যায় যে ধরনের সরকারের পক্ষ থেকে যে নিরাপত্তা দেওয়া হয়েছিল, সেই বিষয়গুলি কৃতজ্ঞতা প্রকাশ করার জন্যই মূলত আজকে তারেক রহমান এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে সৌজন্য সাক্ষাৎ করতে তিনি এখানে আসছেন। বিএনপি চেয়ারম্যান যে তারেক রহমান তিনি তার পরিবারের সঙ্গে তিনি এখানে আসবেন সেটা আমরা জানতে পারছি। তিনি এখনও গুলশান থেকে তার কার্যালয় থেকে রওনা দেননি। এছাড়া তার সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীরের থাকার কথা শুনছি, এবং একই সঙ্গে 2-1 হয়তো স্থায়ী কমিটির সদস্য তার সঙ্গে রইবে। আপনারা জানেন যে যেহেতু তিনি একটি বড় রাজনৈতিক দলের প্রধান, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, এবং তিনি যখন এখানে আসবেন সৌজন্যবোধ থাকবে, সৌজন্য যে সাক্ষাৎ সেটির সঙ্গে থাকার সঙ্গে তিনি সেখানে তার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাবেন। আপনারা জানেন যে 25 তারিখ যখন ঢাকায় তিনি অবতরণ করেন, এরপরে মুঠোফোনে কিন্তু আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তার নিরাপত্তা এবং তার ঢাকায় আসার বিষয়, 17 বছর পর আসার পর যে ধরনের ব্যবস্থা সরকার নিয়েছিলেন সেই বিষয়ে তিনি কিন্তু তখনই তাকে ধন্যবাদ জানিয়েছিলেন। আর আনুষ্ঠানিকভাবে আজকে আসছেন সেই ধন্যবাদ জানানোর জন্য, তার ফিরে আসার বিষয় যে নিরাপত্তা এবং তার ফিরে আসার প্রক্রিয়াটা যে সহযোগিতা সরকার করেছে। একই সঙ্গে বেগম খালেদা জিয়ার অর্থাৎ তারেক রহমানের মা বিএনপি চেয়ারপারসন ছিলেন, তিনি তার মৃত্যুর পর, ইন্তেকালের পর যে সহযোগিতা সরকার থেকে করা হয়েছিল এবং জানাজা যে সহযোগিতা করা হয়েছিল, সুশৃঙ্খলভাবে জানাজা সম্পন্ন হয়েছিল লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে, সেই আয়োজনকে ঘিরে আসলে কৃতজ্ঞতা প্রকাশ করতে এখানে আসবেন। তবুও বিএনপির যেহেতু তিনি একজন শীর্ষ নেতা এবং বড় রাজনৈতিক দলের একজন শীর্ষ নেতা, তিনি এখানে আসলে অবশ্যই আগামী ফেব্রুয়ারিতে যে 12 তারিখে যে নির্বাচন অনুষ্ঠিত যাচ্ছে সেই নির্বাচনের বিষয়ে কিন্তু কথা হবে, এবং দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হবে, সেটি কিন্তু বলাই যায়। আর আপনারা জানেন যে এর আগে গত 13ই জুন গত বছরের লন্ডনে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমান একটি বৈঠক হয়েছিল, যেই বৈঠকে ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে একটি যৌথ বিবৃতির মাধ্যমে জানানো হয়েছিল। ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা সমঝোতা বা একটা সিদ্ধান্তর বিষয় কিন্তু এসেছিল। তো এই ছিল আমার কাছে এই যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, তার সঙ্গে তারেক রহমানের যে বৈঠক অনুষ্ঠিত যাচ্ছে তার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে। নির্বাচন কমিশনের সীমানা অনুযায়ী 12 ফেব্রুয়ারি পাবনা 1 ও 2 আসনে নির্বাচন করতে বাধা নেই বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। অর্থাৎ 298 আসনের সঙ্গেই হচ্ছে পাবনা 1 ও পাবনা 2 আসনের ভোট। প্রধান বিচারপতি জুবাইর রহমানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। এর আগে গত সপ্তাহে সীমানা জটিলতায় এ 2 আসনের
ভোটের কার্যক্রম স্থগিত করে নির্বাচন কমিশন। গত বৃহস্পতিবার রাতে আদালতের আদেশ অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে কুমিল্লা 2 আসনের সীমানা নিয়েও আদালতের রায় রয়েছে, তবে কুমিল্লা 2 আসনের বিষয়ে কাগজপত্র ইসি সচিবালয়ে না আসায় সিদ্ধান্ত নিতে পারেনি কমিশন। 68 অর্থাৎ পাবনা 1, জাতীয় সংসদে 69 অর্থাৎ পাবনা 2, দেয়ার ইলেকশন শুড বি হেল্ড অ্যাকর্ডিং টু দ্য শিডিউল। এবং সেটা কবে? 4/9/2025 তারিখে নির্বাচন কমিশন যে গ্যাজেট দিয়েছে সেই গ্যাজেট অনুযায়ী বিএনপি মনোনীত প্রার্থী জনাব অ্যাডভোকেট সেলিম রেজা হাবিবের পক্ষে আমরাও একই যুক্তিতর্ক তুলে ধরেছি। কারণ নির্বাচন না হলে যে অচল অবস্থা নতুন করে শিডিউল করতে হবে এবং বিদেশিদের কাছ থেকে ব্যালটের যে পোস্টাল ব্যালটের একটি ব্যাপার রয়েছে, সবকিছু বিবেচনা করে আমরা নির্বাচনের পক্ষে অবস্থান নিয়েছিলাম। পোস্টাল ব্যালট নিয়ে যে বিতর্ক উঠেছে তার স্বচ্ছতা নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে চট্টগ্রামে মা ও শিশু হাসপাতালের আয়োজনে বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠান শেষে এ কথা বলেন তিনি। প্রার্থীদের নিরাপত্তাহীনতার প্রশ্ন আসলে সে দায় সরকার ও প্রশাসনকে নিতে হবে বলেও মন্তব্য করেন আমির খসরু। যেসব সংস্থা নির্বাচনের সঙ্গে যুক্ত আছে তাদের ভূমিকা যেন প্রশ্নবিদ্ধ না হয় সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান তিনি। বিএনপির ধানের শীষ কেন মাছের মধ্যে পড়ছে, কেন ওই জায়গায় আসছে, এটার উত্তর তো ওনারা দিতে পারবেন। আমি আশা করছি শুধু উত্তর নাই, এটার ওনারা একটা প্রতিকারও করবে, যাতে করে নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন না আসে। এবং আমরা সবাই চাই একটা সুষ্ঠু নির্বাচন। নির্বাচনে দেশের 19টি উপকূলীয় জেলায় নৌবাহিনীর 5,000 সদস্য নিয়োজিত থাকবেন বলে জানিয়েছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। খুলনা শিপইয়ার্ডে যুদ্ধজাহাজ ল্যান্ডিং ক্রাফট ট্যাঙ্ক 1 এর উদ্বোধন করে কথা বলেন তিনি। নৌবাহিনীর জন্য খুলনা শিপইয়ার্ডে নির্মিত নতুন যুদ্ধজাহাজ LCT-1 নামানো হলো পানিতে। নৌবাহিনী প্রধান আনুষ্ঠানিকভাবে নতুন যুদ্ধজাহাজটি উদ্বোধন করেন। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই জানিয়ে নৌবাহিনী প্রধান বলেন, নির্ধারিত সময়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে উপকূলীয় 19 জেলায় 5,000 সদস্য মোতায়েনের কথা জানান তিনি। নির্বাচনী প্রচার শুরু হওয়ার আগেই অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান চালানো হবে বলেও জানান তিনি। 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে, একদিনও আগে হবে না, একদিনও পরে হবে না। এবং আমার বিশ্বাস এই ব্যাপারে কোনো রকমের কোনো সংশয় সন্দেহের কোনো অবকাশ নেই। আইন শৃঙ্খলা রক্ষাকারীর বিভিন্ন বাহিনী, বাংলাদেশের সকল সংশ্লিষ্ট সংস্থা বাহিনী একত্রিতভাবে এই নির্বাচনে কাজ করবে এবং সমন্বিতভাবে কাজ করবে ইনশাআল্লাহ। উদ্বোধন হওয়া ল্যান্ডিং ক্রাফট ট্যাঙ্কটি সেনা ও নৌবাহিনীর সমন্বয়ে FBS অপারেশন, সেনাবাহিনীর ট্যাঙ্ক, আর্টিলারি কামান, APC ও অন্যান্য ভারী সরঞ্জাম উপকূলীয় এবং দ্বীপাঞ্চলে স্থানান্তরের জন্য ব্যবহৃত হবে। নবনির্মিত জাহাজগুলো নৌবাহিনীর অপারেশনাল সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকাও রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন নৌবাহিনী প্রধান। এই ল্যান্ডিং ক্রাফট ট্যাঙ্ক যেটা তৈরি হচ্ছে, আপনারা জেনে আনন্দিত হবেন, এটাতে 5টি হাওয়াইজার গান কিংবা 6টি MBT ট্যাঙ্ক অথবা 12টি APC কিংবা 20টি ট্রাক পরিবহন করার ক্ষমতা সম্পন্ন। পরে নৌবাহিনী প্রধান লবণচড়া এলাকায় অবস্থিত নৌবাহিনী প্রশিক্ষণ ঘাঁটি স্কুল অব লজিস্টিক্স অ্যান্ড ম্যানেজমেন্ট প্রাঙ্গণে নেভি ইনস্টিটিউট অব হসপিটালিটি ম্যানেজমেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ। জুলাই সনদ পাস বা বাস্তবায়ন হলে সংবিধান থেকে বিসমিল্লাহ কিংবা 71 মুছে যাবে এমন প্রচারণা সম্পূর্ণ ভুল মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ। সকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে আয়োজিত বিভাগীয় ইমাম সম্মেলনে কথা বলেন তিনি। বলেন, একটি পক্ষ অপর রাজনীতি করতে এসব মিথ্যা প্রচারণা চালাচ্ছে, তাদের বিষয়ে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান আলী রিয়াজ। আরও বলেন, জুলাই সনদের প্রতিটি অক্ষর রক্ত দিয়ে তৈরি করা হয়েছে, তাই রক্তের মূল্য দিতে সবাইকে গণভোট দিতে উদ্বুদ্ধ করা প্রয়োজন। জুলাই জাতীয় সনদ কোনো অবস্থাতেই 1971 সালের মুক্তিযুদ্ধের ইতিহাসকে বাতিল করার কথা বলেনি। রাজনৈতিক দলগুলো একমত হয়নি, সেই বিষয়ে কোনো উল্লেখই নাই। একইভাবে বিসমিল্লাহ বাদ দেওয়ার ব্যাপারে জুলাই জাতীয় সনদে কোনো রকম উল্লেখ নাই। গণভোটে সেই প্রশ্ন করা হয় নাই। যারা বলছেন তারা হয়
অনিচ্ছাকৃতভাবে ভুল বলছেন, ভুল বোঝার কারণে ভুল বলছেন, অথবা অন্য কোনো কারণে তারা ভুল বলছেন। আমি বাংলার সময় আরও থাকছে নিরাপত্তা ঝুঁকিতে সুন্দরবন, জীবিকা সংকটের পাশাপাশি ঘটছে পর্যটক অপহরণও। সন্তোষজনক নয় আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা, দস্যুদের স্বাভাবিক জীবনে ফেরাতে উদ্যোগের তাগিদ। দীর্ঘদিন ধরে পড়ে থাকা বিপুল পরিমাণ কেমিক্যাল ও বিপজ্জনক পণ্য চট্টগ্রাম বন্দরকে ফেলেছে বিস্ফোরণ ঝুঁকিতে। জায়গার অভাবে সেগুলো ধ্বংস করাও যাচ্ছে না। গেল 4 বছর ধরে এসব বিপজ্জনক পণ্য ধ্বংসের জন্য সীতাকুণ্ডে 10 একর জায়গা চেয়ে চিঠি চালাচালি করছে কাস্টম হাউস, বন্দর এবং জেলা প্রশাসন। ঢাকা-ত্রিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। চট্টগ্রাম বন্দরের বিভিন্ন শেড এবং ইয়ার্ডে বিপজ্জনক পণ্যবাহী 371টি কন্টেনার রয়েছে। এর মধ্যে 328টি কন্টেনার পণ্য কিছুটা নিলামযোগ্য হলো, বাকি 43টি পণ্য বোঝাই কন্টেনার এবং কেমিক্যাল পুরোপুরি ধ্বংস করতে হবে। যত দ্রুত বন্দর থেকে ডেলিভারি হয় কিংবা ডিসপোজাল হয় ততই বন্দর ঝুঁকিমুক্ত থাকে, কারণ একটা আন্তর্জাতিক বন্দর এই ধরনের ঝুঁকি নিয়ে সবসময় থাকাটা নিরাপদ না। এই অবস্থায় ডেঞ্জারাস গুডস ধ্বংসের জন্য 4 বছর ধরে চিঠি চালাচালির পর সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে 10 একর জায়গা বরাদ্দ পাওয়ার আশা করছে চট্টগ্রাম কাস্টম হাউস। জায়গাটা বরাদ্দ পেলে ডিজি গুডস নিয়ে যে ঝুঁকি রয়েছে, পরিবেশের যে হুমকি রয়েছে, সেটি আর থাকবে না। শুধু ইয়ারে বিপজ্জনক পণ্যভর্তি কন্টেনার নয়, বন্দরের অভ্যন্তরের পিসেরে 1012 প্যাকেজ কেমিক্যাল এবং বিপজ্জনক পণ্য রয়েছে, যার মধ্যে দীর্ঘদিনের পুরাতন ও ধ্বংসযোগ্য কেমিক্যালের পরিমাণ অন্তত 122 প্যাকেজ। শিল্পের কাঁচামাল হিসাবে আমদানি করা বিভিন্ন কেমিক্যাল এবং দাহ্য বস্তু জাহাজ থেকে নামানো 24 ঘন্টার মধ্যে ডেলিভারি নেওয়ার যে বিধান বন্দর কর্তৃপক্ষ চালু করেছে, সাম্প্রতিক সময়ে তা অনেকটা সফল। তবে জটিলতা বাড়াচ্ছে দীর্ঘদিন ধরে নিলামের অপেক্ষায় থাকা কেমিক্যাল এবং দাহ্য বস্তু, যেগুলো পড়ে আছে বিভিন্ন শেড এবং ইয়ার্ডে। মূলত শিল্পের কাঁচামাল হিসেবে এসব পণ্য আমদানি হলো, পরবর্তীতে ল্যাব টেস্ট সহ নানামুখী জটিলতায় খালাস প্রক্রিয়া আটকে যায়। আমরা জটিলতা, রাসায়নিক পরীক্ষার এখানে সিস্টেমের কারণে জটিলতা, নির্দিষ্ট সময় পরীক্ষা করতে পারে না এই পরীক্ষাগারে। পর্যালোচনাকারীর যে দল, নিরপেক্ষ দলের গাফিলতিটাই আমার মনে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট। কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ জটিলতা ছিল, সেই জটিলতা এখন নিরসন হয়েছে। বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে জেলা প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। অতিদাহ্য পদার্থ সোডিয়াম নাইট্রোক্সাইড বাহী 4টি কন্টেনার 2024 সালে সিলেটে ধ্বংস করা হয়েছিল। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দস্যুদের দৌরাত্মে আবারও নিরাপত্তা ঝুঁকিতে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন। বনকেন্দ্রিক জীবিকার সংকটে পড়ার পাশাপাশি ঘটছে পর্যটক অপহরণের ঘটনাও। একাধিক দস্যু দল সক্রিয় থাকলেও আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা সন্তোষজনক নয় বলছেন সংশ্লিষ্টরা। ইয়ামুল হোসেন কোচের ছবিতে তানজিম আহমেদের রিপোর্ট। অস্ত্রে সজ্জিত দস্যু দল ঘুরছে সুন্দরবনে। এই চিত্র এখন নিয়মিত হয়ে পড়েছে এ ম্যানগ্রোভ বনে। স্থানীয় জেলেদের অভিযোগ, বছরের শুরু থেকেই সুন্দরবনের শরণখোলা, দাগকোপ, কয়রা, মোংলা সহ বন সংলগ্ন বিভিন্ন এলাকায় বনদস্যুদের তৎপরতা বাড়তে থাকে। বনে কাজে গেলে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা আদায় করে দস্যুরা। বাধা যাইতেন না ডাকাতির জন্য, আর দ্বিতীয় কথা আমি বাধায়ও যাইনি। 2000 টাকা হয়, 2000 টাকা সংসারটা চলে যায়। টাকাতে ধরতে পারলে এই টাকাটা আর থাকে না। সম্প্রতি পর্যটক অপহরণের ঘটনাও ঘটেছে। বনের কোল ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট সংশ্লিষ্টরা আইন না মেনে বনের বিভিন্ন কালে পর্যটকদের নিয়ে যাওয়া অপরাধ বলছে বন বিভাগ। যদিও বিচ্ছিন্ন ঘটনা দাবি করে রিসোর্ট মালিক সমিতি বলছে, দায় চাপানোর সংস্কৃতি থেকে বেরিয়ে নিরাপত্তা নিশ্চিত ও ট্যুরিজমের বিকাশে প্রয়োজন সরকারি উদ্যোগ। 40-50 মিনিটের একটা রাইডের জন্য গেস্ট, সেটা দেশি গেস্ট হোক বা বিদেশি গেস্ট হোক, তারা কিন্তু পে করতে চায়, কিন্তু গভর্নমেন্ট এখনো সেই স্ট্রাকচারই তৈরি করে নাই যেই স্ট্রাকচারে আমরা আসলে লিগালি পে করে এখানে ঢুকতে পারবো। তবে বন বিভাগ বলছে, সার্বিক নিরাপত্তার বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বিত সহযোগিতা প্রয়োজন। আমাদের উপদেষ্টা মহোদয় একসাথে মিটিং করেছেন এবং কথা আছে যে এবারও তারা নির্মূল করবেন। কাজে তারা সক্রিয় রয়েছেন, আমরা তাদের সাথে রয়েছি। এদিকে দস্যুদের একটি অংশ বলছে, স্বাভাবিক জীবনে ফিরতে চাইলেও সামাজিক বঞ্চনা, কর্মসংস্থান না থাকা ও মামলার ভয়ে বনকেন্দ্রিক অপরাধ বেছে নিয়েছেন তারা। বাঘের ভয়, কুমিরের ভয়, প্রশাসনের ভয়, ঘুম নেই, কোনো কিছু নেই। একটা মানুষ টাকা আয় করে কি শান্তির জন্য? সে শান্তি তো নেই, টাকা কি করবো? এসব দলে সদস্য আছে শতাধিক।
দস্যুমুক্ত সুন্দরবন গড়তে আইনের কঠোর প্রয়োগ যেমন জরুরি, তেমনি জরুরি দস্যুদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা। এ বন নিরাপদ না থাকলে সংকটে পড়বে দেশের পর্যটন খাত থেকে শুরু করে বনের উপর নির্ভরশীল মানুষের জীবন জীবিকা, বিপন্ন হবে প্রাণ প্রকৃতি। সুন্দরবন থেকে তানজিম আহমেদ, সময় সংবাদ। সিলটেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। মাদারীপুরে গৃহবধূকে কুপিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে। ভোরে শিবচর উপজেলার আব্দুর রহমান ব্যাপারী কান্দি এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। স্থানীয়রা জানান, হত্যাকাণ্ডের সময় স্বামী আবুল মৃধা ও তার 2 সন্তান একই ঘরে ছিলেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আবুল মৃধাকে আটক করেছে পুলিশ। বাংলার সময় আরও থাকছে। হলুদের আবহাওয়ায় সয়লাব মাঠের পর মাঠ। যশোরে সরিষার ব্যাপক আবাদ, উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা, কৃষকদের সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে যাওয়ার সময় মানব পাচারকারী সহ 4 জনকে আটক করা হয়েছে। বিজিবি জানায়, বুধবার রাত 7টার দিকে সদর উপজেলার পকচর সীমান্ত থেকে তাদের আটক করা হয়। পাচারকারী শাহিনের সহায়তায় ভারতের চেন্নাই যাওয়ার পরিকল্পনা করছিলেন তারা। সেখানে শ্রমিক হিসেবে যাচ্ছিলেন তারা। আটককৃতদের সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় বিজিবি। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে আবারও চলন্ত বাসে ধর্ষণের ঘটনা ঘটেছে। এবারে কলেজ ছাত্রীকে রাতভর দল বেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় 3 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, বুধবার রাত 11:30টার দিকে ভুক্তভোগী ওই ছাত্রী ঢাকার রেডিও কলোনি থেকে আশুলিয়া যাওয়ার জন্য সাভার পরিবহনে ওঠেন। বাসে তখন 2 জন যাত্রী ছিলেন। পরে যাত্রীরা নামার পর ওই কলেজ ছাত্রীকে জোর করে আটকে রেখে সঙ্গে থাকা স্বর্ণালংকার, টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। পরে বাসটি বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে ওই কলেজ ছাত্রীকে রাতভর দল বেঁধে ধর্ষণ করে ও তারা ভিডিও ধারণ করে। পরে করটি আন্ডারপাস এলাকায় মহাসড়কের ওপর সন্দেহজনক অবস্থায় দাঁড়ালে হাইওয়ে পুলিশ বাসটিকে জব্দ করে জিজ্ঞাসাবাদে কলেজ ছাত্রীর কাছ থেকে বিষয়টি জানতে পারে। পরে বাসের চালক মোহাম্মদ আলতাফ, হেলপার মোহাম্মদ সাগর ও চালকের সহযোগী মোহাম্মদ রাব্বিকে গ্রেফতার করা হয়। এই ঘটনার সাথে জড়িত 3 জনকে গ্রেফতার করি এবং যে বাসটিতে তারা ছিল এই বাস আমাদের হেফাজতে নেই। এই সংক্রান্তে একটি মামলা রুজু প্রক্রিয়াধীন। নারায়ণগঞ্জের আড়াইহাজারে অনুমোদনহীন 200 অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এ সময় সরকারের অনুমোদন ছাড়া পরিচালিত একটি চুন কারখানা ঘুরিয়ে দেয় ভ্রাম্যমাণ আদালত। বিচ্ছিন্ন করা হয় গ্যাস সংযোগ, জব্দ করা হয় বিভিন্ন সরঞ্জাম ও কাঁচামাল। পরে 1 কিলোমিটার বিস্তৃত এলাকার 100 বাড়িতে অভিযান চালিয়ে 200 গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। দেখছেন বাংলার সময়। 2030 সালের মধ্যে বাংলাদেশকে কুষ্ঠমুক্ত করার লক্ষ্যমাত্রা থাকলেও আশানুরূপ ফল নেই। সীমান্তবর্তী অনেক জেলায় শনাক্ত হচ্ছে এখনও। মেহেরপুর মুজিবনগর উপজেলায় কুষ্ঠরোগে 6 জনের অঙ্গহানি সহ অনেকে আলসার ও পঙ্গুত্ব বরণ করেছে। স্বাভাবিক চর্ম সমস্যা মনে করে অবহেলায় হয়েছে তাদের জন্য কাল। প্রতিনিয়ত শনাক্ত হচ্ছে নতুন রোগী। প্রতি লাখ জনসংখ্যায় 5-এর অধিক কুষ্ঠরোগী মূল্যায়নে মেহেরপুর শীর্ষ 10 লাল চিহ্নিত জেলাগুলোর মধ্যে একটি। নিয়মিত ওষুধ সেবনে কুষ্ঠ ভালো হলেও সামাজিক নানা বাধায় মানসিকভাবে ভেঙে পড়েন অনেকে। রোগীরা এমনটাই জানান। এদিকে বড়দের পাশাপাশি শিশুদেরও আক্রান্তের হার বাড়ছে। হলুদের আবহাওয়ায় সয়লাব মাঠের পর মাঠ। যশোরে সরিষার ব্যাপক আবাদ হয়েছে। এবার উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা কৃষকদের। তারা জানান, কম খরচে বেশি লাভ হওয়ায় রবি শস্য সরিষা চাষে আগ্রহ বেশি। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় এবং পোকামাকড়ের আক্রমণ কম হওয়ায় ফলন ভালো হয়েছে। জেলার 8 উপজেলার 27,860 হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। দেখছেন বাংলার সময়। চুয়াডাঙ্গায় সেনা হেফাজতে মারা যাওয়া বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলুর দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে। সকাল 11টায় জীবননগর পৌর ঈদগাহ ময়দানে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপির নেতা কর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং স্থানীয়রা উপস্থিত ছিলেন। পরে ডাবলুর ভাই ও মা লন্ডন থেকে দেশে ফেরার পর জীবননগর পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে সেনা হেফাজতে থাকাকালীন গত 12 জানুয়ারি রাতে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অস্ত্র থাকার অভিযোগে ওদিনই
নিজের ফার্মেসি থেকে জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুকে আটক করে সেনাবাহিনী। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। কিছুক্ষণ পর যমুনায় ডক্টর ইউনূস তারেক রহমান বৈঠক। রাজনৈতিক নয়, সপরিবারে সৌজন্য সাক্ষাৎ করবেন বিএনপি চেয়ারম্যান, জানালেন আইন উপদেষ্টা। ইসির সীমানা অনুযায়ী পাবনা 1 ও 2 আসনে নির্বাচন করতে বাধা নেই, আপিল বিভাগের আদেশ। 12 ফেব্রুয়ারি 300 আসনেই হবে ভোট। এবং পোস্টাল ব্যালট নিয়ে ওঠা বিতর্কের স্বচ্ছতা নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে হবে, মন্তব্য আমির খসরুর। ভোটে 19 উপকূলীয় জেলায় নৌবাহিনীর 5000 সদস্য মোতায়েন। এ ছিল বাংলার সময়। এরপর সন্ধ্যার সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী গোলাম রাব্বি। ইনান, আপনাকে ধন্যবাদ। সন্ধ্যার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।